আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। সিরিয়াকে ভেঙে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সিরিয়াকে আর কখনোই ভেঙে ফেলতে দেওয়া হবে না। কেউ যদি সিরীয় ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে আপোষ করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্ত থেকে আমরা সিরিয়াকে আবারও বিভক্ত হতে দিতে পারি না। সিরিয়ার জনগণের স্বাধীনতা, নতুন প্রশাসনের স্থিতিশীলতা এবং সিরীয় ভূমির অখণ্ডতার ওপর যে কোনো ধরনের আক্রমণ হলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। এর আগে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে গোলান মালভূমিতে জাতিসংঘের নির্ধারিত বাফার জোন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রবেশের নিন্দা জানায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ বহু বছর ধরে যেই শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষা করে আসছে তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু মর্মান্তিক বিষয় হল, স্পর্শকাতর এই সময়ে ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তের একটি পার্বত্য অঞ্চল হল গোলান মালভূমি। 1967 সালের 6 দিনের এক যুদ্ধে এই মালভূমির বেশিরভাগ এলাকার দখল নিয়েছিল ইসরায়েল। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে সিরিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চলটিতে বাফার জোন নির্ধারণ করা হয়। বাশারের পতনের পরপরই দীর্ঘ 50 বছর পর প্রথমবারের মতো সিরীয় সীমান্তের বাফার জোন এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি সৈন্যরা। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরায়েলি সৈন্যরা সাময়িক সময়ের জন্য সেখানে প্রবেশ করেছেন বলে দাবি করেছে ইসরায়েল। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হল। বিদ্রোহীদের 12 দিনের এক ঝটিকা অভিযানে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। আল বশিরকে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে তা সোমবার থেকেই শোনা যাচ্ছিল। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। বাশার আল আসাদের পতনের আগে থেকেই ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান সেলভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার। বাশারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশিরের সঙ্গে বৈঠক হয় এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জুলানির। এদিকে বিদ্রোহীদের তড়িৎ গতির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরায়েল। এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ট্যাঙ্ক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে। আসাদের পতনের পর সিরিয়ার সেনাবাহিনীর অস্ত্র যাতে অন্য কোনো শত্রুর হাতে না যায় সেই লক্ষ্যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে সিরিয়ার সাথে সীমান্ত এলাকার নির্ধারিত বাফার জোনের বাইরে সিরীয় ভূখণ্ডের ইসরায়েলি সেনাবাহিনীর প্রবেশের খবর অস্বীকার করেছে তেল আবিব। মঙ্গলবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সর্বশেষ 48 ঘণ্টায় তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় 480টি হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে 15টি যুদ্ধজাহাজ, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কিছু অস্ত্র কারখানা। দক্ষিণ গাজার রাফা শহরে দখলদার সেনাদের 4টি ট্যাঙ্ক ও একটি মিলিটারি বুলডোজার ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। রাফা শহরের পূর্ব দিকের জেনিনা এলাকায় 2টি চোরাগোপ্তা হামলায় এসব ধ্বংস করা হয়। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, ইসরায়েল যতই হামাসের রাফা ব্রিগেড ধ্বংসের দাবি করুক, এখনও প্রতিরোধ যুদ্ধের প্রধান উৎস হয়ে আছে রাফা। মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডস 2টি অ্যাম্বুশ হামলার ভিডিও প্রকাশ করেছে। 2টি হামলাই রাফা শহরের পূর্ব দিকের আল জেনিনা এলাকায় চালানো হয়েছে। ভিডিওতে বলা হয়েছে,
প্রথম হামলাটি ছিল নভেম্বরের ২৮ তারিখ বৃহস্পতিবারের, যেখানে একটি D9 মিলিটারি বুলডোজার ও একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয় আল ইয়াসিন 105 রকেট দিয়ে। দ্বিতীয় হামলাটি চালানো হয় ডিসেম্বরের ৬ তারিখ শুক্রবার, যেখানে খুব কাছ থেকে ৩টি মার্কাভা ট্যাঙ্কে টার্গেট করা হয়। এছাড়া হামলার পর ট্যাঙ্ক থেকে বের হওয়া দখলদার সেনাদের ওপর তাৎক্ষণিকভাবে রাইফেল দিয়ে গুলি চালানো হয়। ট্যাঙ্ক আক্রান্ত হলে ওই সেনারা সেগুলো থেকে বের হয়ে নিজেদের প্রাণ রক্ষার জন্য ছুটতে শুরু করেছিল। তবে যোদ্ধাদের গুলির মুখে তাদের কি পরিণতি হয়েছে তা জানা যায়নি। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন আল কুদস ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারাও লড়াই অব্যাহত রেখেছে। মঙ্গলবার সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবির এলাকায় দখলদার সেনাদের ওপর হামলার দৃশ্য দেখা যায়। এছাড়া আবু আলী মোস্তফা ব্রিগেডস জানিয়েছে তাদের যোদ্ধারা নেতজারিম এলাকায় সেনা অবস্থানের ওপর মর্টার হামলা করেছে। গাজায় যুদ্ধের ৪৩১ দিন অতিবাহিত হয়েছে মঙ্গলবার। প্রতিরোধ যোদ্ধারা এখনও বিভিন্ন পয়েন্টে দখলদার সেনাদের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। হামাসের হাতে এখনও অনেক ইসরায়েলি নাগরিক জিম্মি হিসেবে রয়েছে। প্রায় ১.৫ বছরেও তাদের মুক্ত করতে পারেনি ইসরায়েল। আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পথে এগিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় একটি আইন পাশের পক্ষে ভোট দিয়েছেন এমপিরা। ওই আইন কার্যকর হলে মস্কোর নিষিদ্ধ সন্ত্রাসী তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়া সম্ভব হবে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য জানিয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান। তখন চরম বিশৃঙ্খলার মধ্যে দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কোনো দেশই তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলে উল্লেখ করেছিল। পশ্চিমা কূটনীতিকরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিসরে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তালেবানের সামনে বাধা নারীদের অধিকার নিয়ে তাদের অবস্থান। আফগানিস্তানে মেয়ে, শিশু ও নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া তাদের ঘরের বাইরে চলাফেরার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। আফগানিস্তানের রাশিয়াও রক্তক্ষয়ী ইতিহাস রয়েছে। ১৯৭৯ সালের ডিসেম্বরে দেশটিতে হামলা চালায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী। দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া মুজাহিদিন যোদ্ধাদের সঙ্গে দীর্ঘ লড়াই হয় তাদের। পরে ১৯৮৯ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেন। ততদিন আফগান যুদ্ধে প্রায় ১৫,০০০ সোভিয়েত সেনার মৃত্যু হয়। তালেবান বর্তমান মেয়াদে ক্ষমতা গ্রহণের পর কোনো দেশ এখনও তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশই আনঅফিসিয়াল কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে কাবুলের সাথে। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তালেবানকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জড়িত করার যে উদ্যোগ নিয়েছিলেন তার ক্ষমতা হারানোর পর সেটি আর দেখা যাচ্ছে না। তবে রাশিয়া কাবুলের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করলে সেটি হবে তালেবান সরকারের অনেক বড় অর্জন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিয়েছেন। তার কঠোর নিরাপত্তা নীতির কারণে গণমাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে এই সময়ে অভিযোগ করেছেন তিনি। ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলি গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, গণমাধ্যম তার বিরুদ্ধে বামপন্থী অবস্থান নিয়েছে এবং তাকে বছরের পর বছর ধরে হয়রানি করেছে, কারণ তার নীতিগুলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা চেষ্টার সঙ্গে সংগতিপূর্ণ নয়। নেতানিয়াহু ৩টি দুর্নীতি মামলায় অভিযুক্ত। ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ ও সংবাদ মাধ্যমের মালিকদের থেকে অনুকূল সংবাদ পরিবেশনার বিনিময়ে নিয়ন্ত্রক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেন, যদি আমি ভালো প্রচারণাই চাইতাম তবে ২ রাষ্ট্র সমাধানে রাজি হলেই চলত। দীর্ঘ বক্তব্যে তিনি নিজেকে ইসরায়েলের নিরাপত্তার দৃঢ় রক্ষক হিসেবে তুলে ধরেন এবং আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বিরোধপূর্ণ মিডিয়ার বিরুদ্ধে তার অবস্থান ব্যাখ্যা করেন। কোনো অপরাধের দায়ে অভিযুক্ত প্রথম ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ৭৫ বছর বয়সী নেতানিয়াহু। তার মামলা লড়ার সময়ে ইসরায়েল গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছে এবং সিরিয়া সহ আঞ্চলিক অস্থিরতায় নতুন হুমকির সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে বিচারকরা রায় দেন যে নেতানিয়াহুকে সপ্তাহে ৩ দিন সাক্ষ্য দিতে হবে। এর ফলে তাকে আদালতের কার্যক্রম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে বেশ বেগ পেতে হচ্ছে।
ভারতের উত্তরপ্রদেশের ফাতেহপুর শহরে ১৮০ বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ফাতেহপুর জেলা প্রশাসন জানিয়েছে, বান্দা ফাতেহপুর সড়কের ওপর সেই মসজিদের একাংশ পড়েছিল। এ কারণে মঙ্গলবার মসজিদটির ওই অংশ ভেঙে ফেলা হয়েছে। মাত্র কয়েকদিন আগেই ভারতের সুপ্রিম কোর্ট বলেছিল, কোনো স্থাপনার ওপর বুলডোজার চালানো আইনের শাসনের পরিপন্থী। ফাতেহপুর শহরে অবস্থিত মসজিদটির নাম নুরি জামে মসজিদ। এর একাংশ ভেঙে ফেলার বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, মসজিদের একাংশ সড়কের ওপর পড়ায় বিষয়টি নিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পর সুরাহার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু আদালতের পক্ষ থেকে কোনো নির্দেশ আসার আগে মসজিদটির একাংশ ভেঙে ফেলার ঘটনা ঘটল। এ বিষয়ে নুরি মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান মোহাম্মদ মঈন খান বলেন, নুরি মসজিদ তৈরি হয়েছিল 1839 সালে আর সড়কটি তৈরি করা হয়েছে 1956 সালে। তারপরেও বলা হচ্ছে মসজিদের কিছু অংশ সড়কের ওপর পড়েছে। এ বিষয়ে ফাতেহপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী বলেন, মসজিদ কমিটি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে, কিন্তু এখনও এই বিষয়ে শুনানির দিন ধার্য হয়নি। আজ মসজিদের যে অংশ ভাঙা হয়েছে সেটি এর বর্ধিত অংশ। মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে। ভারতের উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলিমদের স্থাপনায় বুলডোজার চালানো একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে প্রায় মুসলিমদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাকে অবৈধ আখ্যা দিয়ে ভেঙে ফেলা হয়। এছাড়া দেশটিতে নানা অজুহাতে মসজিদ উচ্ছেদের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।